ভূগোল বিষয়ের তৃতীয় সেমিস্টারের এই যে থার্ড ইউনিট হিসেবে তোমাদের যে সিলেবাসের অংশটা রয়েছে ক্লাইমেট বা জলবায়ু, এখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তার সঠিকভাবে উত্তর যদি তুমি দিতে চাও তাহলে তো মনোযোগ সহকারে তোমাকে দেখতেই হচ্ছে। আর যে যে অংশগুলো তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে সেটা এখন দেখে নাও। ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের নতুন আরো একটা ক্লাসের উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের ইএসপি ম্যাম। আজকের ক্লাসে তোমাদের জন্য যে অধ্যায়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু, যেটা তোমাদের ইউনিট 3 হিসেবে রয়েছে। তো এই ইউনিট 3 তে যে ক্লাইমেট বা জলবায়ু পোর্শনটা রয়েছে তোমাদের সিলেবাসে, সেটা সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা কিন্তু রয়েছে, কারণ এটা তোমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত কিছু কিছু বিভিন্ন ক্লাসের মধ্যে পড়েছো, নিচু ক্লাস থেকে কিছু কিছু করে পড়ে এসেছো। তো এখানে তোমাকে আরো একটু ডিটেলসে পড়তে হবে, বিস্তারিতভাবে জানতে হবে। তো তার জন্য যে জিনিসগুলো তোমার জানা ছিল সেইগুলো সম্পর্কে আর একটু ঝালাই করে নিলেই হয়ে গেল, সেগুলো আবার মন্থন হয়ে যাবে, মনে পড়ে যাবে তোমার, আর নতুন করে বেশ কিছু জিনিস আবার শিখতে পারবে। তাহলে আমরা সময় নষ্ট একেবারেই না করে সরাসরি ক্লাসে চলে যাই। দেখে নাও, এই যে ক্লাইমেট বা জলবায়ু এই অধ্যায়ের সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার যাতে হয় তার জন্য কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা তোমাকে দেখতেই হচ্ছে। আর কোন কোন জিনিসগুলো খুব ভালো করে তোমাকে মনে রাখতে হবে, কোন কোন বিষয়গুলো খুব হাইলাইটেড, সেগুলো কিন্তু তোমাকে একটু নোট ডাউন করতে হবে। চলো আমরা শুরু করে দিই। এবার দেখো, আমাদেরকে ক্লাইমেট বা জলবায়ু পোর্শনে প্রথমেই যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের জল, অর্থাৎ ওয়াটার ইন অ্যাটমসফিয়ার। তাহলে বায়ুমণ্ডলে জল কি অবস্থায় থাকবে? বাষ্প রূপে থাকবে, অর্থাৎ জলীয় বাষ্প হিসেবে থাকবে। আর এই জলীয় বাষ্প থেকেই যখন পরবর্তীকালে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হচ্ছে, সেখান থেকে বৃষ্টিপাত রূপে যখন নেমে আসছে তখন সেটা হয়ে গেল তরল, আর যদি তুষারপাত রূপে নেমে আসে তখন সেটা হয়ে যাচ্ছে কঠিন। এই যে জলের অবস্থানটা যখন সেটা বৃষ্টিপাত বা তুষারপাত হিসাবে নেমে আসছে তখন সেটা কিন্তু আর বায়ুমণ্ডলের অন্তর্গত থাকছে না। নেমে আসার পর সেটা কোথায় চলে যাচ্ছে? অবশ্যই ভূপৃষ্ঠে। সে অভ্যন্তরেও চলে যেতে পারে, সেখানে ভৌম জল ভাণ্ডার গড়ে তুলতে পারে, যেগুলো কিনা আমরা আগের ক্লাসগুলোতে পড়ে চলে এসেছি। তাহলে এইভাবে আবার কি হচ্ছে, পরবর্তীকালে সূর্যের তাপে এই যে পৃথিবী মধ্যস্থ বিভিন্ন জায়গাকার জল আবার বাষ্পে পরিণত হচ্ছে এবং ওপরে উত্থিত হয়ে গিয়ে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। এইভাবে যে চক্রাকার একটা প্রক্রিয়া ঘটে চলেছে ক্রমাগত। তো বায়ুতে জলীয় বাষ্প হিসেবেই কিন্তু জলের অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে আসলে বাতাসের আর্দ্রতা বলতে কি হচ্ছে? বাতাসের জলীয় বাষ্পের যে পরিমাণ সেটাই হচ্ছে সেই বাতাসের আর্দ্রতা। তাহলে কোন বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে? অবশ্যই উষ্ণ বাতাস। যে বাতাস যত বেশি গরম হবে, যত বেশি উষ্ণ হবে, তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটাও কিন্তু তত বেশি হবে। শীতল বাতাস বা ঠান্ডা বাতাসের পক্ষে কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা তত বেশি হবে না। তাহলে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে তো বিভিন্ন জিনিস রয়েছে, যেমন সেখানে গ্যাসীয় পদার্থ রয়েছে, তেমনি সেখানে ধুলোর কণা রয়েছে, তেমনি সেখানে রয়েছে জলীয় বাষ্প আর বিভিন্ন যৌগিক পদার্থের মিশ্রণ। এই সমস্ত কিছুর মিশ্রণই হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে বাষ্প আকারে যেটা রয়েছে, যে জল জলীয় বাষ্পের কথা আমরা বলছি, সেটার পরিমাণ কিরকম থাকে? সেটা মূলত 0.5 থেকে 4% পর্যন্ত থেকে থাকে। যদি আমরা বায়ুমণ্ডলকে শতকরা হিসেবে ধরে থাকি, 100% ধরে থাকি, তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা হচ্ছে 0.5 থেকে 4% পর্যন্ত হয়ে থাকে। এবার দেখো, আমরা এই যে বারবার বলছি বায়ু মধ্যস্থ জল, তাহলে সেখানে জলীয় বাষ্পের কথা বলছি, বায়ুর উষ্ণতার কথা বলছি, সেখান থেকে যে কথাটা অবশ্যই উঠে আসবে সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা। আমরা তো একটু আগেই বললাম যে বায়ুর আর্দ্রতা আসলে কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে বায়ুর আর্দ্রতা কি এটা বলতে গেলে তোমরা এই তিনটে টার্ম মনে রাখো, তাহলে দেখবে বায়ুর আর্দ্রতা কি খুব সহজে বলতে পারছো। কিরকম না, কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময়ে বায়ুতে অবস্থিত মোট জলীয় বাষ্পের পরিমাণ হলো ওই বায়ুর আর্দ্রতা। আরো একবার বলছি, ভালো করে বুঝে নাও, না কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলে অবস্থিত মোট জলীয় বাষ্পের পরিমাণ হলো ওই বায়ুর আর্দ্রতা। তো এই যে আর্দ্রতার কথা বলছি, বায়ুর আর্দ্রতা কি সেটা তো বুঝে গেলে। এবার এই আর্দ্রতার ভিত্তিতে বাতাস আবার দু রকমের হয়ে থাকে। কিরকম না, যে বাতাসের আর্দ্রতা বেশি তাকে আমরা কি বলবো? আর্দ্র বায়ু। আর যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা কম, অর্থাৎ আর্দ্রতা কম, তখন তাকে
তাকে বলা হচ্ছে শুষ্ক বায়ু। তাহলে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে থাকে, বেশি মানে অন্তত 2 থেকে 5% যদি থাকে, তখন তাকে বলা হবে আর্দ্র বায়ু। আর যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন তাকে বলা হবে শুষ্ক বায়ু। এবার আর্দ্রতা কোথায় বেশি হবে? নিরক্ষীয় অঞ্চলে বাতাসের আর্দ্রতা সবচেয়ে বেশি হয়, কারণ নিরক্ষীয় অঞ্চলে তোমরা জানো যে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তার ফলে সেখানকার বাতাস কি হয়, অত্যন্ত উষ্ণ হয়ে থাকে। উষ্ণতা বেশি হলেই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে, তার ফলে তার আর্দ্রতাও হবে বেশি। তাহলে নিরক্ষীয় অঞ্চলের বাতাসের আর্দ্রতা সবচেয়ে বেশি। আর শুষ্ক বাতাস আমরা কোথায় লক্ষ্য করতে পারবো, বা যে বাতাসের আর্দ্রতা কম সেটা আমরা কোথায় দেখতে পাবো না, সেটা হচ্ছে আমরা দেখতে পারবো মেরু অঞ্চলে। 2 মেরু অঞ্চলেও সেটা হবে, কারণ সেখানে তো এমনি প্রচন্ড শীতলতা লক্ষ্য করা যায়, হিমমণ্ডলের অন্তর্গত, তার ফলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাও একেবারে নেই বললেই চলে। আর আমরা দেখতে পারবো মরু অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাবো। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মরু অঞ্চলের বাতাস কি করে কেন বেশি আর্দ্র হবে না, সেখানে তো উষ্ণতা বেশি। দেখো সেখানে যেমনি উষ্ণতা বেশি, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তাহলে সেখানে আর্দ্রতাটা কোথা থেকে আসবে, জলীয় বাষ্প কোথা থেকে সংগ্রহ করবে? সেখানে তো এমনিই মরু প্রান্তর, তাহলে সেখান থেকে কিন্তু আর্দ্রতাটা সেইভাবে আসা সম্ভব নয় বাতাসে। তাই মরু এবং মেরু অঞ্চলে বাতাসের আর্দ্রতা কিন্তু কম থাকবে, নিরক্ষীয় অঞ্চলে বাতাসের আর্দ্রতা হবে বেশি। আশা করি এটুকু বুঝতে পেরেছো। দেখো আমরা এই যে বায়ুর আর্দ্রতার কথা বললাম, আর্দ্রতা যদি বাড়ে তাহলে কি হয়? আর্দ্রতা বাড়লে মূলত আকাশ কি হবে, মেঘাচ্ছন্ন হয়ে পড়বে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আর্দ্রতা যদি কম থাকে তাহলে পরিষ্কার নির্মল আকাশ থাকবে, সেখানে ঝড় বৃষ্টি বা গোলযোগের কোনো রকম সম্ভাবনা থাকবে না। এটা যেমন একটা দিক, তেমনি আর্দ্রতা যখনই বেড়ে যায় তখন আমাদের মধ্যেও কিন্তু একটা চরম অস্বস্তি ফিল হয়। দেখবে যখন আবহাওয়ার খবর সম্প্রচার হয় তখন সেখানে বলা হয় যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি, আর তখনই কিন্তু আমরা বেশি বেশি পরিমাণে অস্বস্তি ফিল করি। মানে কিরকম একটা যেন অস্বস্তিকর, মানে বাতাস থাকলেও যেন ঠিক সেইভাবে গায়ে লাগে না। আর শুধুমাত্র সেটা যে কোনো একটা নির্দিষ্ট সময় এরকম নয়, সেটা গ্রীষ্ম ঋতু, শীত ঋতু, যাই হোক না কেন, আর্দ্রতা যখনই বাতাসে বেশি থাকে তখনই আমরা অস্বস্তি ফিল করি। সেটা গ্রীষ্ম ঋতুতেও হয়, আবার শীত ঋতুতে কিরকম হয়, চামড়ার মধ্যে একটা টান ধরে, একটা ফাটা ফাটা ভাব এসে যায়। তো এই আর্দ্রতা বাড়লে কিন্তু এই সমস্যাগুলো হয়। আর কি হতে পারে না, যখনই আর্দ্রতা বাড়বে তখন ঘনীভবন প্রক্রিয়া সংঘটিত হবে। ঘনীভবন প্রক্রিয়া যেটার মাধ্যমে কি হচ্ছে, পরবর্তীকালে মেঘ তৈরি হচ্ছে, মেঘের পরে আবার সেখানে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে বা তুষারপাত সংঘটিত হচ্ছে। অর্থাৎ আবার যেটা জলীয় বাষ্প রূপে ঊর্ধ্বাকাশে উঠেছিল সেটাই আবার বৃষ্টি বা তুষারপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হলো। এই যে চক্রবৎ প্রক্রিয়া বা জলচক্র সেটা সংঘটিত হয়। তাহলে এটাও কিন্তু আর্দ্রতার উপর ডিপেন্ড করছে। তো এই হচ্ছে আর্দ্রতার গুরুত্ব। এবার দেখো বায়ুর এই যে আর্দ্রতা সেটাকে মূলত 3 ভাবে প্রকাশ করা হয়ে থাকে। এক হচ্ছে চরম আর্দ্রতা, 2 বিশেষ আর্দ্রতা, 3 নম্বর আপেক্ষিক আর্দ্রতা। এবার আমরা একে একে জানবো যে প্রত্যেকটা বিষয় আসলে কি। চরম আর্দ্রতা এটা তোমরা আগে পড়ে এসেছো, ক্লাস 10-এ পড়ে নিয়েছো, তাও আরো একবার বলে দিচ্ছি, মনে করে নাও। চরম আর্দ্রতা হচ্ছে কি, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে তার চরম আর্দ্রতা। তাহলে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটা হচ্ছে তার চরম আর্দ্রতা। আর এটাকে প্রকাশ করা হয় মূলত গ্রাম পার ঘনমিটার একক দ্বারা। এই যে আমরা চরম আর্দ্রতার কথা বললাম, একে আবার নিরপেক্ষ আর্দ্রতাও কিন্তু বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব যেটা হচ্ছে বিশেষ আর্দ্রতা। এই বিশেষ আর্দ্রতাটা কি, দেখো চরম আর্দ্রতা আমরা বলেছিলাম নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, আর এখানে হচ্ছে নির্দিষ্ট ওজনের বায়ুতে যে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে বিশেষ আর্দ্রতা। এক্ষেত্রে কি হয়, প্রতি কিলোগ্রাম বাতাস ধরা হয় এবং তাতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে সেই হিসেবে তার পরিমাপ করা হয়, আর সেখানে এককটা হচ্ছে গ্রাম পার কেজি। এখানে যেমন দেখাচ্ছিলাম গ্রাম পার ঘনমিটার বা ঘন সেন্টিমিটারও হতে পারে চরম আর্দ্রতা, তেমনি বিশেষ আর্দ্রতার ক্ষেত্রে হচ্ছে গ্রাম পার কেজি, মানে 1 কিলোগ্রাম বা প্রতি কিলোগ্রাম বাতাসে কত গ্রাম জলীয় বাষ্প রয়েছে সেই হিসাবে নির্ধারণ করা হয়, যেটাকে কিনা বলা হলো তাহলে বিশেষ আর্দ্রতা। আশা করি এটা বুঝেছো। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটা একটু জটিল বিষয়, একটু ভালো করে শুনে নাও, বুঝে নাও, প্রয়োজনে অবশ্যই কিন্তু নোট ডাউন করো। আপেক্ষিক আর্দ্রতাটা একটু জটিল রয়েছে, একটু বুঝে নাও। আপেক্ষিক আর্দ্রতাটা যাতে সহজে তোমরা বুঝতে পারো তার জন্য আমি এখানে একটা সূত্র দেখিয়েছি, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো। এই যে আপেক্ষিক আর্দ্রতা, দেখো এই সূত্রটা তোমরা নোট করে রাখো।
এটা দেখলে মানে এটা তুমি যদি তৈরি করে রাখতে পারো তাহলেই বুঝতে পারবে জিনিসটা কি। দেখো এখানে কি বলা হয়েছে, নির্দিষ্ট উষ্ণতায় মানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় এবং চাপে, নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুর প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ, মানে নির্দিষ্ট যে আমরা উষ্ণতা এবং চাপের কথা বলছি এবং নির্দিষ্ট আয়তনের কথা বলছি, সেই বায়ুতে উপস্থিত যে জলীয় বাষ্প তার সঙ্গে একটা অনুপাত করতে হবে। কার অনুপাত? না ওই উষ্ণতায়, মানে উষ্ণতাটা একই থাকবে, ওই উষ্ণতাটাও এক থাকবে, চাপটাও এক থাকবে এবং ওই পরিমাণ বায়ুই থাকবে, যে পরিমাণ বায়ুর কথা আগে বলা হয়েছে সেই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় যে জলীয় বাষ্পের পরিমাণ তার অনুপাতই হলো কিনা আপেক্ষিক আর্দ্রতা। আর এটাকে শতকরায় প্রকাশ করা হয়, তাই জন্য আমি এখানে ইনটু 100 করে দিয়েছি। তাহলে আরো একবার বলছি, ভালো করে বুঝে নাও। নির্দিষ্ট উষ্ণতা চাপ এটা উভয় ক্ষেত্রেই থাকবে, নির্দিষ্ট আয়তন এটাও একই থাকবে। এবার কি তার মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটার সঙ্গে অনুপাত করতে হবে যে পরিমাণ জলীয় বাষ্প হলে ওই বাতাসটা সম্পৃক্ত হতে পারত, এই যে অনুপাতটা এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবার এটাকে শতকরায় প্রকাশ করা হয় বলে এই 100 হিসেবে দেখানো হয়েছে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আরো সহজ করে বলে দিচ্ছি, দেখো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে জলীয় বাষ্পটা আছে তার সঙ্গে সেটাকে সম্পৃক্ত করার জন্য যে জলীয় বাষ্পটা দরকার ছিল, এই দুটোর অনুপাত, যেটা আছে সেটার সঙ্গে সম্পৃক্ত হতে গেলে যেটা দরকার ছিল, এই দুটোর অনুপাতই হচ্ছে কিনা আপেক্ষিক আর্দ্রতা। আর এই আপেক্ষিক আর্দ্রতার মান থেকেই কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটার ধারণা পাওয়া যায়। মানে আবহাওয়াবিদরা এই যে একটা আগাম পরিকল্পনা করে বলে দিতে পারেন, ক্যালকুলেশন করে জানিয়ে দিতে পারেন আবহাওয়ার যে পূর্বাভাস, সেটা কিন্তু এইভাবেই সম্ভব হয়। আর এই প্রসঙ্গে আমি কতগুলো যন্ত্রের উল্লেখ করে দিই, একটু মনে রাখো। তোমরা নিশ্চয়ই জানো, তাও একবার মনে করার চেষ্টা করো। আচ্ছা, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? নিশ্চয়ই জানো, থার্মোমিটার। বায়ুর আর্দ্রতা, যেটা নিয়ে এতক্ষণ আমরা চর্চা করছিলাম, এই বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। এরপরে একটা যন্ত্রের নাম বলছি, মনে হয় তোমরা এই যন্ত্রটা সম্পর্কে এখনো পর্যন্ত শুনে উঠতে পারোনি, নতুন একটা যন্ত্রের নাম বলছি, সেটা হচ্ছে ইভাপোমিটার। যন্ত্রটার নাম হচ্ছে ইভাপোমিটার। এটা কি কাজে ব্যবহার হয়? বাতাসে উপস্থিতি যে জলীয় বাষ্প তার পরিমাণ নির্ণয় করতে সাহায্য করে। তাহলে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটাই হলো ইভাপোমিটার। পরবর্তী অংশে যাওয়ার আগে বলি, এর আগের যে দুটো অধ্যায় তোমাদের ছিল, এই দুটো অধ্যায় সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ারের বিভিন্ন যে ভিডিওগুলো হয়েছে সেগুলো ইতিমধ্যেই চ্যানেলে আপলোড হয়ে গেছে। এমনকি ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরও কিন্তু চ্যানেলে ইতিমধ্যে আপলোড হয়েছে। তোমরা অনেকেই বারবার করে প্রশ্ন করছো, আগের যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো সম্পর্কে ক্লাস চাইছো, যেগুলো কিন্তু আগেই আপলোড হয়ে গেছে। তাই তোমাদের জন্য বলছি যে তোমরা প্লে লিস্ট চেক করো, সেখানে সমস্ত প্লে লিস্টের মধ্যেই ডিটেলসে পেয়ে যাবে। যে যে ক্লাসগুলো তোমার এখনো দেখা হয়ে ওঠেনি সেগুলো অবশ্যই দেখে নাও। আর আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি ওখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আজকের এই উপস্থাপনাটা তোমার কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলবে না, কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে ক্লাসটা। চলো আমরা পরের অংশটা দেখে নিই। পরবর্তী অংশে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন। এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই যে কনডেনসেশন, এই কথাটা যে আমরা বলছি, এই কনডেনসেশন কথাটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে। সেই শব্দটা হচ্ছে কি? কনডেনসেয়ার। কনডেনসেয়ার একটা ল্যাটিন শব্দ, এটা থেকেই এসেছে কনডেনসেশন, যেটা কিনা হচ্ছে একটা ইংরেজি শব্দ। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি ইংরেজি শব্দ। এই শব্দটার অর্থ কি? এই ইংরেজি শব্দটার অর্থ হচ্ছে একসাথে আবদ্ধ থাকা। তাহলে এই যে ঘনীভবন, এটা এক কথায় কি সেটা বোঝাতে গেলে এক কথায় তোমাকে একদম খুব সহজ করে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে কি, এতক্ষণ আমরা পড়ছিলাম বাতাসের জলীয় বাষ্প, তাহলে সেটা বাষ্প আকারে রয়েছে জলটা। এই জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ঘনীভবন। তাহলে বাতাসের জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন। একদম ছোট্ট এক কথায় উত্তর হয়ে গেল এটাই। এরপরে তুমি যদি ডিটেলসে জানতে চাও তাহলে একটু কঠিন করে বলতে হয়। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প শীতল হয়
শিশিরাঙ্ক উষ্ণতায় জলকণা এবং হিমাঙ্ক উষ্ণতায় বরফে পরিণত হয় তাকেই বলা হয়ে থাকে ঘনীভবন বা কনডেনসেশন প্রক্রিয়া। এইবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে তাহলে শিশিরাঙ্ক কি, হিমাঙ্ক কি? এই যে আমি একটু আগে শিশিরাঙ্ক হিমাঙ্কের কথা বললাম, সেখান থেকে এই প্রশ্ন আসা উচিত। তাহলে এবার জেনে নাও শিশিরাঙ্কটা কি। না, যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় বা আর্দ্র বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির, কুয়াশা, মেঘে পরিণত হয় তাকেই বলা হবে শিশিরাঙ্ক। আশা করি বোঝা গেছে। প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো, বারবার বলছি। এরপরে তোমাকে বলবো হিমাঙ্ক কি। না, নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল ঘনীভূত হয়ে বরফে পরিণত হয় তাকেই বলা হয়ে থাকে হিমাঙ্ক। আর সেটা সব সময় কি হবে? 0 ডিগ্রি। এটা তোমরা পড়েই চলে এসেছো। পরে আমরা জানবো ঘনীভবনের প্রক্রিয়া সম্পর্কে। তো এই ঘনীভবনের প্রক্রিয়াটা মূলত সম্পৃক্ত বায়ুতেই সংঘটিত হয়, মানে সম্পৃক্ত বায়ুতে ঘনীভবন পদ্ধতি সংঘটিত হয়। আর এই যে ঘনীভবন প্রক্রিয়ার কথা বলছি, এটা মূলত দুটো বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার শতকরা মান, আর একটা বায়ুর শীতলীকরণ পদ্ধতির উপরে। এবার তাহলে বুঝে নাও ঠিক প্রক্রিয়াটা কেমন। দেখো, উষ্ণ বাতাস যেটা কিনা জলীয় বাষ্প বহন করছে, সে কি করলো? আয়তনে তখন আরো প্রসারিত হয়ে গেল, প্রসারিত হয়ে গিয়ে হালকা হয়ে ওপরের দিকে উঠলো। এবার ওপরের যে বাতাসটা ছিল সেটা কি ছিল? শীতল ভারী বাতাস। সেই ভারী বাতাসের সংস্পর্শে এসে গেল। যখন এই দুটো বাতাস একত্রিত হয়ে গেল, তখন বাষ্পীভবনের লিনতাপজনিত কারণে এই যে উষ্ণ বাতাস যেটা উঠলো সেটা কি হলো? দ্রুত তার মধ্যে শীতলীকরণ সংঘটিত হলো এবং সেই বাষ্পটা জলকণায় পরিণত হলো। আর এইভাবেই তাহলে সংঘটিত হয়ে গেল ঘনীভবন। কারণ আমরা আগেই বলে এলাম যে ঘনীভবন হচ্ছে বাষ্প থেকে জলকণায় রূপান্তর। আর আমরা এখানে দেখে গেলাম যে বাষ্প থেকে জলকণায় রূপান্তরিত হয়ে গেল, সুতরাং ঘনীভবন প্রক্রিয়া সম্পন্ন হলো। এইবার এই ঘনীভবন প্রক্রিয়াটা মূলত দুটো জায়গায় ঘটে থাকে। একটা হতে পারে সেটা ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় ঘনীভবন, আবার ভূপৃষ্ঠ থেকে একটু ওপরের দিকে ঊর্ধ্বে ঘনীভবন কিন্তু সংঘটিত হতে পারে। তাহলে এটা আমরা কি বললাম? এটা হচ্ছে ঘনীভবনের প্রকারভেদ। তাহলে ঘনীভবন মূলত দু ধরনের হয়ে থাকে, একটা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ঘনীভবন আর একটা ভূপৃষ্ঠ সংলগ্ন ঘনীভবন। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ঘনীভবন কোনটা? না, এই যে উষ্ণ বাতাস যেটা কিনা প্রসারিত হয়ে ওপরের দিকে চলে গেল এবং ওপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে মিলিত হয়ে বাষ্পীভবনের লিনতাপের সাহায্যে দ্রুত শীতল হয়ে গিয়ে জলকণায় পরিণত হলো এবং মেঘ তৈরি করলো। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ঘনীভবন। আর ভূপৃষ্ঠ সংলগ্ন ঘনীভবনটা কি? না, সম্পৃক্ত বায়ু থেকে যখনই সেটা ঘনীভবন প্রক্রিয়া সাধিত হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায়, যেমন সেটা হতে পারে শিশির, হতে পারে কুয়াশা বা হতে পারে তুহিন, এই সমস্ত রূপে যে অবস্থান করে এটাই হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকার ঘনীভবন। এই হয়ে গেল প্রকারভেদ। তো আমরা এই যে বারবার করে লিনতাপ কথাটা বলছি, বাষ্পীভবনের লিনতাপ, তাহলে লিনতাপ জিনিসটা কি? না, লিনতাপ হচ্ছে কি উষ্ণতাটা অপরিবর্তনীয়, উষ্ণতাকে অপরিবর্তনীয় রাখতে হবে। তারপরে বস্তুর অবস্থার পরিবর্তন, সেটা হতে পারে তরল থেকে গ্যাসে, আবার হতে পারে গ্যাস থেকে তরলে। তাহলে আরো একবার ভালো করে বুঝে নাও, উষ্ণতা অপরিবর্তিত রেখে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে পরিমাণ উষ্ণতার প্রয়োগ বা নিষ্কাশনের প্রয়োজন হয়, সেই পরিমাণ উষ্ণতাটাকেই বলা হচ্ছে লিনতাপ। এরপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ঘনীভবনের রূপ, মানে বিভিন্ন প্রকারের যে ঘনীভবন রয়েছে সেটা সম্পর্কে এবারে আমরা জানবো। তবে সেটা সম্পর্কে বলার আগে বলি, তোমরা যারা যারা চ্যানেলে একেবারে প্রথম এসেছো, নতুন, তাদেরকে বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। চলো এখন রূপগুলো দেখে নাও। দেখো, আমি এখানে পুরো লিস্টটা দিয়ে দিয়েছি যে রূপটা কিরকম হয়। এর আগে তোমাদেরকে বললাম যে ঘনীভবন দু ধরনের হয়, একটা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ঘনীভবন আর একটা ভূপৃষ্ঠ সংলগ্ন ঘনীভবন। দেখো এখানে রূপের মধ্যে প্রথমেই যেটা দেখিয়েছি মেঘ বা ক্লাউড, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ঘনীভবন। তাহলে এটা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে, বাকি যতগুলো তোমাকে দেখানো হয়েছে সবই হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘনীভবন। তাহলে এখানে এই যে মেঘ সম্পর্কে বলেছি সেটা আজকের ক্লাসে আর ডিটেলসে আলোচনা করছি না, এই কারণেই
তার কারণ মেঘ সম্পর্কে ডিটেলসে অন্য আরেকটা ভিডিও আগেই আপলোড হয়ে গেছে, সেটার লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে মেঘ কাকে বলে, মেঘের সম্পূর্ণ শ্রেণী বিভাগ একেবারে সমস্তটাই ডিটেলসে ছবি সহকারে বোঝানো আছে। তোমরা ওটা দেখে নিও, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে দেখে নিও, তাহলে মেঘ সম্পর্কে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। মাঝারি উচ্চতার মেঘ, নিম্ন উচ্চতার মেঘ, ঊর্ধ্ব উচ্চতার মেঘ, এই সমস্তটাই কিন্তু সেখানে আলোচনা করা রয়েছে, তাই সেটা সম্পর্কে আর বলছি না। এর পরবর্তী যেগুলো রয়েছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘনীভবন। তো তার মধ্যে প্রথমেই যেটা বলেছি সেটা হচ্ছে কুয়াশা। দেখো এই যে কুয়াশা, যেটাকে কিনা বলা হয় ফগ, এটা কি জিনিস না, শীতকালে ভোরবেলায় ভূপৃষ্ঠের নিকটস্থ যে জলীয় বাষ্প সেটা শীতল হয়ে যায় এবং বাতাসের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে নিয়ে একটা আবছায়া ভাব তৈরি করে, মানে অস্বচ্ছ একটা অবস্থা তৈরি করে, যেটাকে কিনা আমরা বলে থাকি কুয়াশা বা ফগ। আর এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে শিশির বা ডিউ। এটা মূলত শীত ঋতুতে দেখতে পাওয়া যায়। শীতের রাত্রিতে ভূপৃষ্ঠস্থ যে বাতাস সেখানকার কি হচ্ছে অত্যন্ত ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাপ বিকিরণ করে দিয়ে, এবং সেখানে ঘনীভূত হয়ে গিয়ে বিভিন্ন বস্তুর ওপর ছোট ছোট জলবিন্দু তৈরি করে থাকে, যেটাকেই কিনা আমরা বলি শিশির বা ডিউ। আর এরপরে হচ্ছে তুহিন। এই জিনিসটা কি না, শিশিরাঙ্ক হিমাঙ্কের নিচে নেমে গেলে জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সরাসরি বরফ কণায় পরিণত হয়ে যায় এবং বস্তু কণার উপরে ছোট্ট ছোট্ট বরফ কণার আকারে জমতে থাকে, যেটাকেই কিনা বলা হয়ে থাকে তুহিন। এই হয়ে গেল। নেক্সট যেটা আমি তোমাদের দেখিয়েছি ঘনীভবনের রূপ হিসাবে সেটা হচ্ছে রাইন। এই জিনিসটা কি, আমরা একটু আগে যেটা কুয়াশা দেখেছি সেখানে কি দেখেছিলাম যে জলের কণাগুলো যখন বাতাসের ধূলি কণাকে আশ্রয় করে একটা অস্বচ্ছ পরিবেশ সৃষ্টি করলো, সেটাই হয়ে গেল কুয়াশা। এইবার এই উষ্ণতা যদি হিমাঙ্কের নিচে নেমে যায়, বাতাসের উষ্ণতা যদি হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন কি হচ্ছে বাতাসের মধ্যেকার এই যে কুয়াশা হিসেবে যে অংশগুলো ছিল সেগুলোই আরো ঠান্ডা শীতল হয়ে গিয়ে কোনো বস্তুর অগ্রভাগে যখন তীক্ষ্ণ আকারে জমা হতে থাকে এবং ছোট ছোট বরফকুচির আকারে জমা হতে থাকে, তখনই সেটা হয়ে যাচ্ছে রাইন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিস্ট বা কুজ্ঝটিকা। এটা হতে হবে জলীয় বাষ্প এমন একটা জায়গায় গিয়ে সেখানে ঘনীভূত হবে, সেটা হতে হবে কোনো জলাশয় বা বলা যেতে পারে কোনো ভিজে একটা জায়গা, অর্থাৎ আর্দ্র ভূপৃষ্ঠ। তাহলে আর্দ্র ভূপৃষ্ঠের ওপরে যখন কুয়াশা না হলেও তারই মতন অস্বচ্ছ একটা আবরণ তৈরি হয়, তখন সেটাকে বলা হবে মিস্ট বা কুজ্ঝটিকা। সেটা কোনো হ্রদের ওপর হতে পারে, কোনো জলাশয়ের উপর হতে পারে বা কোনো জলাভূমির ওপর হতে পারে। তাহলে আর্দ্র ভূপৃষ্ঠের ওপরে হতে হবে, কুয়াশার মতন না হলেও প্রায় অস্বচ্ছ একটা অবস্থা যখন তৈরি হয় তখনই সেটাকে বলা হচ্ছে কুজ্ঝটিকা বা মিস্ট। এর পরবর্তী অংশ হচ্ছে ধোঁয়াশা। এটা সম্পর্কে তোমরা জানো যে যখনই কুয়াশা এবং ধোঁয়া মিলিত হয়ে যায় তখনই সেটাকে বলা হয়ে থাকে ধোঁয়াশা বা স্মোগ। আর এই ধোঁয়াশার প্রাদুর্ভাব মূলত লক্ষ্য করা যাবে শহরাঞ্চলে বা কলকারখানা পূর্ণ এলাকায়। সেখানে কি হবে, বাতাসের যে সমস্ত পদার্থগুলো রয়েছে, বাতাসে ভাসমান যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কুয়াশা মিলিত হয়ে গিয়ে একটা স্মোক বা ধোঁয়াশা তৈরি করছে, যেটা কিনা মারাত্মক ক্ষতি সৃষ্টি করে থাকে। তো এই হয়ে গেল সম্পূর্ণ ঘনীভবন প্রক্রিয়া, ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম। এর পরবর্তীতে ক্লাইমেট অধ্যায় থেকে তোমাদের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অধঃক্ষেপণ, যেটা সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকের এই ক্লাসটা বা উপস্থাপনাটা তোমার ঠিক কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। আর নেক্সট ক্লাসে তোমরা কি পেতে চাইছো সেটা সম্পর্কেও জানাও। তাহলে এর পরবর্তী পার্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধঃক্ষেপণ। তাহলেই কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো ভালো করে ক্লাসটা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখে নিয়েছো। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।